যে এপিসোডটা, সেই এপিসোডটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। অনেকেই ছিলেন আসলে, সবাই হয়তো চলে গেছেন বা সবাই হয়তো বিরক্তই হয়েছেন, কারণ কিছু টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্যই আমরা আজকের শোটা আবার নতুন করে শুরু করতে হবে। আমি খুবই দুঃখিত, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। পরীর দিঘি আমাদের আজকের এপিসোড, এবং পরীর দিঘিতে আমরা পরীর দিঘি নিয়ে যেমন কথা বলবো, আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই, কারণ অসংখ্য মানুষ যারা প্রত্যেক বেল আইকনটি ক্লিক করছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এইভাবে ভালোবাসা জানানোর জন্য এবং আমাদের সাথে প্রতিনিয়ত এইভাবে সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। আর সেই সাথে আজকে যে এপিসোড, সেই এপিসোডে যেহেতু প্রথম ঘটনাটির মাঝখানে ঝামেলা হয়েছিল, সেই ঘটনাটি আমরা পরে শুনবো। আমরা আগে দ্বিতীয় ঘটনাটি শুনবো এবং তারপরে প্রথম ঘটনাটিতে যাবো এবং তারপরে আমাদের গেস্টের সাথে কথা বলবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। কোনো কথা না বাড়িয়ে আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনা। আজ ডিসেম্বর মাসে এবং নভেম্বর মাসের শেষে আমাদের স্পেশাল এপিসোড করার পরিকল্পনা রয়েছে এবং সেই কারণে আপনাদের করছি এবং যারা পাঠাতে চান দ্রুত পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস তো আপনারা জানেনই, russell.booth.com@gmail.com। এই অ্যাড্রেসে আমাদের ঘটনা পাঠিয়ে দিন। আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা জানেন যে কি করতে হবে। আমরা চলে যাব আমাদের ঘটনার জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত। লাস্টের যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটার জন্য করে শুরু করি। সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালো দলে আছি। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামে অবস্থিত। বর্তমানে আমার একটি ব্যবসা আছে উপজেলা গেটের সামনে, কৃষ্ণা এন্টারপ্রাইজ নামে। অনেকদিন ধরে লিখব ভেবে আর লেখা হয়নি। আজ রাত 1টায় ইউটিউবে ভূতের ঘটনা শুনতে গিয়ে মনে হলো লিখতে বসে গেলাম। আশা করি আপনার কণ্ঠে আমার এই ঘটনাটা পড়ে শোনানো হবে। ব্যস্ততার কারণে স্টুডিওতে আসতে পারলাম না, এই জন্য লিখি। আজ থেকে প্রায় 40-45 বছর আগের আমার দাদার 2 ভাই, আরেকজন ছোট। আমার দাদা কাঁচামালের ব্যবসা আর গরু ছাগল পালন করতেন। আমার দাদার ছিল 4 ছেলে 2 মেয়ে। 6 ভাই বোনের মধ্যে আমার বাবা 3 নাম্বার। সবার ছোট আমার ফুপুর বয়স 4 থেকে 5 বছর হবে। ফুপু অনেক সুন্দর ছিল। বাড়ির সবার ছোট হওয়ায় ভালোবাসা ও আদর ছিল অনেক। আমাদের গ্রামটায় মুসলিম আর হিন্দু ধর্মের মানুষ নিয়ে বসবাস। আমাদের গ্রামে অনেক পুকুর আছে। এই যেমন ধরুন, একটি পুকুরের পাশে আরেকটি পুকুর, মাঝখানে মানুষের ঘর বাড়ি, চলার রাস্তা, এরকম অনেকগুলো পুকুর আছে গ্রামের মাঝে। 2টি পুকুরের মাঝখানে হাঁটার রাস্তার মাঝে হিন্দুদের একটি শ্মশান ছিল। পুকুরের শেষ পাশে ছিল একটা বড় মোটা আম গাছ। আমাদের গ্রামে এমন অনেক বড় বড় গাছ ছিল, মানুষ যেগুলোকে ভয় পেত। এখনো শুনেছি বড় গাছগুলো কেউ কাটতে পারত না ভয়ে। আমার বুঝে ওঠার আগেও এই গাছগুলো দেখেছি। গাছগুলো এত মোটা ছিল, 2-3 জন মানুষ একত্র হয়েও আমরা ধরতে পারতাম না। গাছগুলো নিজের ইচ্ছায় মরে যাওয়ায় বর্তমানে কাটা হয়েছে। প্রতিদিন এলাকার ছোট ছেলেমেয়েরা শ্মশানের পাশে আম গাছের নিচে খেলাধুলা করত। এখানে অনেক জায়গা ছিল এবং লোকমুখে শুনেছি এই আম গাছে অনেক জিনের বসবাস ছিল। একদিন বিকেল বেলা আমার বাবা, বড় কাকা, এলাকার আরো অনেকে এখানে খেলতে আসে। খেলা শেষ করে ছোটরা যার যার মতো বাড়ি চলে যায়। আমার ফুপু আর বাড়ি আসে না। দাদা যখন আমার কাকা আর বাবাকে দেখতে পেল সাথে ফুপু নেই, তাদের জিজ্ঞেস করলো ফুপু কোথায়। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। দাদা আর দাদি তাদের দুজনকে নিয়ে যেখানে খেলাধুলা করে
টেনে সব জায়গা দেখা হলো, কোথাও পুকুর সন্ধান পাওয়া গেল না। তাদের চিন্তা অনেক বেড়ে গেল। কোথায় যেতে পারে একটু ঘুমিয়ে, যদি পানিতে পড়ে থাকতো তাহলে লাশ অন্তত পাওয়া যেত। খোঁজাখুঁজি শেষ করে সবাই চলে যায়। রাত 1টা কি 2টা হবে। বাড়ির সবাই কান্নাকাটি করে খোঁজ না পেয়ে। একটা সময় সবাই ঘুমাতে যায়। যখন দাদা ঘুমাতে যায় তখন সে স্বপ্নে দেখে কয়েকটি মানুষের মতো অবয়ব, যাদের বড় বড় চোখ, লম্বায় গাছের সমান। তারা দাদাকে দেখা দেয়। দাদা অনেক ভয় পেয়ে যায়। স্বপ্নের মাঝেই তারা দাদাকে জানায়, তোমার মেয়েকে আমাদের কাছে নিয়ে এসেছি, কোনো চিন্তা করো না, আমাদের কাছে তোমার মেয়ে অনেক ভালো থাকবে। যদি ওকে চিন্তা করে আর পাগলের মতো ব্যবহার করে। বাড়ির মানুষগুলো ভয়ে দাদাকে কিছু জিজ্ঞেস করে না। দাদা একদিন পর এক হুজুরের কাছে থেকে খবর পায় ওদের এলাকায় একটি বড় কবিরাজ আছে, পারবেন তাদের এই সমস্যার সমাধান করতে। দাদা কবিরাজের কথা শুনে ওই দিন আবার কবিরাজের সাথে কথা বলতে ওনার বাড়িতে চলে যায়। কবিরাজ দাদার সব ঘটনা শোনে, ওনাকে কিছু পানি পড়া আর তাবিজ দিয়ে বাড়ি যেতে বলে। কবিরাজ দাদাকে আশ্বাস দেয়, আপনি আমাকে 6 থেকে 7 দিনের সময় দেন, আমি কিছু করতে পারি কিনা দেখি। এরপর দাদা বাড়ি চলে আসে। ওই রাত থেকে আর কোনো স্বপ্ন দেখে নাই দাদা, আর বাড়ির কাউকে স্বপ্নের ব্যাপারে কিছু বলেও নাই। বলে রাখি, আমার দাদার একটা অভ্যাস ছিল, রাতের বেলায় তাস খেলত। বাড়ি থেকে রাস্তার পাশে বণিক বাড়ি ছিল, ওইখানে সবাই মিলে তাস খেলত। বণিক বাড়ি বলতে হিন্দুদের লোকেরা মুদিমালের ব্যবসা যারা করে তাদেরকে বলা হতো। দাদা যখন তাস খেলতে যেত, আমার বড় কাকা আর বাবা প্রতিদিন গিয়ে এগিয়ে নিয়ে আসতো। তখন তো এলাকায় বিদ্যুৎ ছিল না, তেমন লাইটও ছিল না, হ্যারিকেন নিয়ে সবার যাতায়াত করতে হতো। ফুপুকে নিয়ে যাওয়ার পর দাদা অনেক দিন আর খেলতে যায়নি। আমাদের বাড়িতেও বড় একটা তেঁতুল গাছ ছিল। এরকম গাছে অনেক জিনপরির বসবাস নাকি থাকতো আগের দিনে। ওই গাছটাকেও আমাদের বাড়ির মানুষ রাতের বেলায় ভয় পেত। এই জন্য দাদা যেদিন খেলতে যেত, ওনাকে বাড়ি থেকে কেউ না কেউ হ্যারিকেন দিয়ে এগিয়ে নিয়ে আসতো। ফুপুকে
তাস খেলতে ওখানে চলে যায়। আগের দিন মানুষ সন্ধ্যা না হলে ঘুমিয়ে পড়ত। দাদি বা বড় কাকা কাউকেও কিছু বলে যায়নি। তারা এই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়ে। দাদা অনেকক্ষণ তাদের জন্য অপেক্ষা করে, কেউ বাড়ি থেকে ওনাকে নিতে আসেনি। খেলা শেষ হওয়ার পর রাত 1টার দিকে নিজেই রওনা হয় বাড়ির দিকে। দাদা যখন রাতে রওনা দেয় তখন রাত অনেক হয়ে যাওয়ায় বণিক বাড়ির লোকজন দাদাকে নিষেধ করছিল, ওনাদের বাড়িতে থেকে যেতে বলছিল। তাদের কথা না শুনে দাদা চলে আসে বাড়ির উদ্দেশ্যে। বণিক বাড়ি থেকে যে রাস্তাটি দিয়ে আসা হয় ওই রাস্তাটি দুজন পাশাপাশি করে হাঁটা যায়। দুপাশে গাছের কারণে জঙ্গলের মতো লাগে, অনেক বড় বড় গাছ দুপাশে। এই রাস্তায় দিনের বেলাতেও হেঁটে আসতে অনেক ভয় লাগে। লোকজন তেমন চলাফেরা করে না রাস্তাটি দিয়ে। বণিক বাড়ি পার হয়ে যখন দাদা নীরব একা একা এই গভীর রাতে চারিদিকে চিচি পোকারের ডাক শুনতে শুনতে হাঁটতে থাকে, একটু ভয় পায়। দোয়া পড়তে থাকে সে। রাস্তার অর্ধেক পথ হেঁটে আসার পর গভীর অন্ধকারের মাঝে দাদা দেখে একটা সাদা পাঞ্জাবি পরা গাছের চেয়েও লম্বা, চোখগুলো অনেক সাহস, আমাদের কোনো কথাই তুই শুনতে চাসনি, লোকটি বলে। দাদা ভয়ে ভয়ে একটু সামনে এগিয়ে যায়, এবার একটু পিছিয়ে আসার চেষ্টা করে। আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, শুধু গাছপালা আর ভয়। তুই এখন এখান দিয়ে যাবি, কোনো চালাকি করবি না, আমার পায়ের নিচে দিয়ে যাবি। আমি জানি তোর পায়ের নিচে দিয়ে গেলে আমাকে মেরে ফেলবি, আমি বরং যেখান থেকে এসেছি সেখানে ফিরে যাই। এই বলেই তিনি দৌড় দেন বণিক বাড়ির উদ্দেশ্যে। বণিক বাড়ির কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ভাবলো যেহেতু সে পিছু নেয়নি এখন বাড়ি চলে যাই। যেই ভাবা সেই কাজ, তারা আবার রওনা দিল এবং এখন সে আরেকটি রাস্তা নিল। ঘুরে আসা পথে একটি বড় পুকুর পড়ে। ওখানে আগেকার দিনে হিন্দু জমিদার বাড়ি ছিল, এখনো জমিদার বাড়িগুলো আছে। জমিদার বাড়ির মহিলাদের গোসলের জন্য একটি ঘাটলা নির্মাণ করা হয়েছিল। ওই ঘাটলাটি শুধু জমিদার বাড়ির মহিলারা ব্যবহার করত, এখন সবাই করে। জমিদার বাড়ির পাশেই রাস্তাটির সাথে লাগোয়া সেই ঘাটলা। দাদা যখন সেই ঘাটলার দিকে এগিয়ে আসে তখন দেখে কারা যেন গোসল করছে হ্যারিকেন নিয়ে। আমার ওই ভয়টা কাজ করে। ওদের দেখে দাদা সাহস নিয়ে এগিয়ে আসে ঘাটলার দিকে। দাদা ঘাটলার কাছে এসে তাদের জিজ্ঞেস করে, আমাকে একটু সাহায্য করবেন? আপনাদের থেকে একটা হ্যারিকেন দেন আমাকে, আমি বাড়ি যাব, অনেক রাত হয়েছে, চারিদিকে অনেক অন্ধকার। এই কথা বলার পর দাদা দাঁড়িয়ে থাকা অবস্থায় ঘাটলা থেকে একটি মহিলা উঠে আসে এবং নিমেষের মধ্যে তারা দাদাকে চারদিক থেকে ঘিরে ফেলে। দাদা তখন ভয় আর কোনো কিছু বলার সাহস পায় না, গলা শুকিয়ে আসছে, আর বুঝতে বাকি থাকে না যে এরা কেউ মানুষ না। দাদা হাসতে হাসতে দাদুকে বলে, ঘুরে আবার এই রাস্তা দিয়ে আসলে তোকে এখন যাবে কে? দাদা ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না, শুধু এইটুকু বলে, আমি তোমাদের কি ক্ষতি করেছি? তোকে অনেকভাবে বুঝিয়েছিলাম, তুই আমাদের দাদা শুধু এইটুকুই দেখতে পায়, থাপ্পড় দিয়ে বাঁশ ঝাড়ের উপর তুলে আবার নিচে নামিয়ে ফেলে তাকে। এইরকম 2 থেকে 3 বার। এরপর তারা চলে যায়। দাদাকে বলে, তুই বাড়ি চলে যা, পেছনে ফিরে তাকাবি না। দাদা এই অবস্থায় বাড়িতে আসেন। বাড়িতে এসে কাউকে কিছু না বলে ঘরে ঢুকে পড়েন। এরকম কোনো ঘটনা হলে নাকি ঘরে ঢোকার আগে গোসল দিয়ে ঢুকতে হয়। দাদা ভয় আর গোসল করেননি, ঘরে ঢুকে বিছানায় না শুয়ে মাটিতে শুয়ে পড়েন তিনি। দাদিকে দেখে বলেন, একটা ছোট মেয়েকে দেখে নেব। ছোট ভাইকে ঘুম থেকে তুলে নিয়ে আসে। ছোট দাদাকে ডেকে আনার পর ওনারা হাত ধরে দাদা বলেন, আমার ছেলে মেয়ে সবাইকে তুলে হাতে তুলে দিয়ে
পর্যন্ত আমার ফুপুকে পাওয়া যায়নি। জানি না আমার ফুপু কেমন আছেন। ছোটবেলা আল্লাহর রহমতে এখনো বেঁচে আছেন। আমার দাদি 2007 সালে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যান। তখন উনি অনেক ছোট মেয়ের কথা বলেছিলেন। থেকেই দাদি আর মা বাবার কাছে এই ঘটনাটি শুনেছি। আরেকটা ঘটনা, আমার বাবার ছোট যে ভাইটি ছিল, আমার কাকা, ওনাকে নিয়ে। ওনার বাড়িতে ছোট একটা দোকান ছিল। দিনের বেলায় অল্প বেচাকেনা হতো। কাকার একটা অভ্যাস ছিল মাছ ধরার। উনি প্রতিদিন সন্ধ্যাবেলা এলাকার কয়েকটা পুকুরে ছোট মাছ দিয়ে বসে বেঁধে রাখতেন। রাতে গিয়ে দেখতেন মাছ লেগেছে কিনা। এরকম ওনার অভ্যাস হয়ে গিয়েছিল। ফজরের আজান হলে প্রতিদিন উনি দেখতে যেতেন মাছ লেগেছে কিনা। কিছুদিন উনি লক্ষ্য করেন বড়শিতে মাছ লাগে আর কে যেন মাছগুলো নিয়ে যায়। উনি সিদ্ধান্ত নিলেন এখন থেকে রাতে গিয়ে দেখবেন কে মাছগুলো নিয়ে যায়। দিন রাত 12 থেকে 2 দেখতেই যান। আর বাড়ি ফিরে আসেন না। সবাই তখন ঘুমিয়ে থাকে। ফজর আজান হওয়ার পর কাকি জেগে দেখে উনি নেই, এখনো ঘরে আসেনি। তাই ভেবে সবাইকে ডেকে নিয়ে আজান দেওয়ার সাথে সাথে খুঁজতে বের হয়। ওনাকে পাওয়া যায় একটা বাঁশ ঝাড়ের নিচে মৃত অবস্থায়। লাশ হয়ে পড়েছিলেন তিনি। নাকে কানের মধ্যে হালকা রক্ত লেগে আছে। আর জানা হয়নি উনি কিভাবে মৃত্যুবরণ করলেন। ভালো থাকবেন সবাই। আপনাদের অনেক উপকৃত হব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। এবার অজয় ক্লিপে আমাদের সঙ্গে আছেন মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করেছিলেন, এই জন্য আমি আপনাকে মিউট করে দিয়েছিলাম। এখন আপনি আনমিউট করলেন। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? মিরাজুল ইসলাম আপনার নাম দেখতে পাচ্ছি, তারপরে আপনি আপনার নিজের পরিচয়টা যদি আমাদের আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আমি কুমিল্লা থেকে বলতেছি আর কি। আচ্ছা, আমরা ছোট্ট করে শুনে ফেলি আপনার ঘটনাটা, তারপরে আমরা যাবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সবাইকে একটু তার আগে জানাই যে এই যে পরীর দিঘি নিয়ে আমরা আজকের এই এপিসোডটি করছি, এই এপিসোডে পরীর দিঘি বলে কোনো কিছু এক্সিস্ট করে কিনা সেই বিষয়ে তো আমরা জানবই, এবং আপনাদের এলাকাতেও নিশ্চয়ই এরকম অনেক কিছুই আছে। এই দিঘিটির বিশেষত্ব হচ্ছে এই দিঘিতে নাকি পরীদের দেখা যায়, এবং সেই সাথে এই দিঘিটি সবসময়ই এমন একটা কথা চালু আছে যে এই দিঘি থেকে নাকি ভোগ নেয়, অর্থাৎ এই দিঘিতে মানুষ মারা যায় বা এই দিঘিতে গোসল করতে গিয়ে বা কোনো কাজে গিয়ে অনেক মানুষ তার প্রাণ দিতে হয়েছে বা তাকে জীবন হারাতে হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, একটা দিঘি, আমরা দিঘি সম্পর্কে বুঝি যে বিরাট কোনো একটা জলাশয় যার গভীরতা অনেক বেশি, কিন্তু এমন কোনো দিঘি যদি আপনি দেখেন বা এমন কোনো দিঘি আসলে আকারে বড় হলেও তার গভীরতা একেবারেই নেই। হয়তো গলা পানি পর্যন্ত না, হয়তো বুক পর্যন্ত বা মাটি পর্যন্ত, সেইখানে কোনো মানুষের ডুবে যাওয়া কি সম্ভব না? এই ঘটনাটি শুধু কিন্তু দিঘি কেন্দ্রিকই না। এই ঘটনাটি একটু যারা একটু আগে আমাদেরকে জানানো হয়েছিল, যারা শোনেন তাদের জন্য বলছি যে ধরুন যে আপনি একজন অটো যারা হচ্ছে অটো বাইক চালান বা অটো ইজি বাইক যারা চালান, তাদের সম্পর্কে আমরা তাদেরকে আমরা সব জায়গাতেই দেখি, বেশ কি বলি, আমাদের সাহায্যের জন্য সবসময় পাশে থাকেন। বিভিন্ন শহরে আমরা এখন দেখি যে ইজি বাইক চালাচ্ছেন অনেকেই, এবং এই ইজি বাইকে চড়ে আমাদের যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি এই ঘটনাটি শুনেন এবং অদ্ভুত একটা ঘটনা বেরিয়ে আসে সেই ইজি বাইক
আমি প্রথমে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমি কুমিল্লা থেকে বলতেছি, ব্রাহ্মণপাড়া থানা। আমাদের গ্রামের নাম হলো বেজোরা। তো আমি যে বিষয়টা ঘটনা বলতে চাচ্ছি, ওই ঘটনাটা আমার বাবার সাথে এবং কি আমার বাবার যে ছোট ভাই আমার চাচুর সাথে ঘটেছিল। তো এই বিষয়টা হলো বলতেন আমাদেরকে যে জি জি স্যার। তো আমাদের এই আব্বুর সাথে যে ঘটনাটা ঘটেছিল 2007 সালে নভেম্বর মাসের 10 তারিখে, প্রথম যেদিনকার ঘটনাটা ঘটেছিল। তো প্রথম জি, তো আব্বু আর চাচু ভেবেছিল আর কি, আমাদের একটা ছোট একটা বিল ছিল, তো ওই বিলের কাছ থেকে মাছ ধরবেন। তো তারা, তারপরে আমাদের বাড়ির পাশে আরো কয়েকজন লোক ছিল, তো তারা একসাথে হয়ে ওই বিলে গিয়েছিলেন। তো তারপর ওনারা সকলে মিলে একটা তাবু টানানো হয়েছিল আর কি ওই বিলের পাশে। তো বিশাল বড় একটা গাছ ছিলেন, ওই গাছের কাছে আপনার, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি আর কি ফোলা বলি আর কি, এই হোলা হোলা বলি আর কি আমাদের গ্রামের ভাষায়। তো এটা হলো ওই যে না পাট পাট পাটের যে ইয়াটা হয় আর কি, জি পাট। জি, তো ওনারা তাবু টানানোর পরে মিশিং লাগিয়েছিল। তারপরে অনেকক্ষণ পানি সেচার পরে, তো পানি যখন কমে গিয়েছিল, তো তার আব্বু আর চাচু ভেবেছিল যে পানি যেহেতু কমে গিয়েছে, তো এখন আমরা অল্প অল্প করে কিছু মাছ ধরে ফেলি। তো যখন মাছ ধরতে নেমেছিল ওই বিলের মধ্যে, তখন হঠাৎ করে দেখি কি দুই একটা বিড়াল ওই বিলে নেমে মাছ খাচ্ছে। তো চাচ্চু ভাবছে যে সাধারণ বিড়াল ভেবে চাচ্চু ওই বিড়ালগুলোকে এই কাদা দিয়ে ডিল মেরেছিল। তো ওই বিড়ালগুলো তখন চলে গিয়েছিল। তো আব্বু আর চাচ্চু তখন আবার হঠাৎ করে ওই মেশিনটা আবার অফ হয়ে গিয়েছিল। তো আব্বু আর চাচ্চু তখন আবার ওই তাঁবুর কাছে এসে দেখে মেশিনটা অফ হয়ে গিয়েছে। তো তাঁবুর ভিতরে যারা ছিল তাদেরকে জিজ্ঞাসা করেছিল আর কি, মেশিন কি কেউ অফ করেছে? তো তারা বললো যে কেউ অফ করে নাই। তখন আব্বু আবার মেশিনটা চালু করলেন। চালু করার পরে অনেকক্ষণ চলতেছে। তো ওনারা ভাবতেছে যে পানিটা পুরোপুরি শেষ হওয়ার পরে ফজরের পর তারা এই মাছগুলো ধরবেন। তো এর কয়েকদিন তারপরে যখন এই মাছগুলো ধরার জন্য তারা তো বলতেছে যে ফজরের পরে যদি আমরা এই মাছগুলো ধরি, অনেকে চলে আসবে, মাছগুলো নিয়ে যাবে। তো তারা এই সিদ্ধান্ত করে আব্বু চাচু আর তাদের সাথে যে লোকগুলো আসছে তারা সকলেই ওই বিলের মধ্যে নেমেছিলেন। তো হঠাৎ করে দেখে কি অনেকগুলো বিড়াল চলে আসছে। তো ওই যে বললাম যে গাছের মধ্যে ফোলা বেঁধে রেখেছিল, ওই ফোলার মধ্যে আগুন ধরিয়ে ওই বিড়ালগুলোকে নিক্ষেপ করতেছিল। তো হঠাৎ করে সবগুলো বিড়াল একটা বিড়ালে রূপান্তর হয়েছে। তো হওয়াতে তো ওনারা অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। তখন এই বিড়ালটা তাদেরকে ধাওয়া দেওয়ার পরে তারা একসাথে ওই তাঁবুর মধ্যে এসে জড়ো হয়েছে। তো তারা কথোপকথন করতেছিল, কথা বলতেছিল যে এটা কিভাবে সম্ভব, বিড়াল তো দেখলাম আমরা অনেকগুলো, তো হঠাৎ করে একটা বিড়াল কিভাবে হলো। তো তারা আবার বের হয়েছে, তখন দেখে কি বিড়াল অসংখ্য আবার অনেকগুলো বিড়াল হয়ে গিয়েছে। তো এই বিড়ালগুলো ক্ষিপ্ত হয়ে আমাদের এই বিলের পাশে বিশাল একটা বাঁধঝাড় ছিল, ওই বাঁধঝাড়টা আপনার এই বিড়ালগুলো তুলে আছাড় মেরে আমাদের এই বিলের মধ্যে ফেলাইছে। আপনার প্রমাণ হিসাবে আমি আপনাকে একসময় ছবি তুলে পাঠাবো ইনশাল্লাহ। তো এই ঘটনার পরে তো চাচু কয়েকদিন অসুস্থ ছিল। তো যাওয়ার সপ্তাহখানিক পরে আব্বু আর চাচু ভেবেছিল যে অন্য আরেক জায়গায় মাছ ধরতে যাবে। তখন মাছ ধরতে যাবে তারা ওই সিদ্ধান্ত নেওয়ার পরে, তো আব্বু আর চাচু রাতের যখন 12টা বাজে, মিনিমাম এই এক সপ্তাহ পর কি আপনার 10 তারিখে ঘটেছিল, এই সপ্তাহ 17, 18 তারিখে ওই দিন রাতে আর কি। তো তারা ওই জায়গা যাওয়াতে তো ওনারা একসাথে সিদ্ধান্ত করলো যে মাছ ধরবে। তো ওইটা আবার ছোট বিল ছিল। তো আব্বু আর চাচু মাছ দেখে ওনারা এই মাছ নিয়ে তো বলতেছে যে আজকে তো মাছগুলো অনেক, আজকে চাঁদের আলো আছে, সবগুলো মাছ ধরে নেব আমরা। তো এই সিদ্ধান্ত, এই কথা তাদের, তখন তারা ওই বিলে নেমে গিয়েছিল। তো আমরা তো গ্রামে আমরা
ওই বল বা আপনার বাটি দিয়ে আমরা পানি সেচ করি। রাতে তো আর মেশিন লাগানো সম্ভব না। তখন চাচু আর আব্বু দুজনে মিলে একসাথে আপনার বল দিয়ে তারপরে বাটি দিয়ে পানি সেচ করতেছিল। তো হঠাৎ করে চাচু বলল যে আমি 1-2 মিনিটের জন্য একটু বাহির থেকে আসতেছি, উনি ওয়াশরুমে যাবেন, এটা বলে গেলেন। তো আব্বু হঠাৎ করে তাকিয়ে দেখে চাচু পানি সেচতেছে। তো আব্বু বলল, আমার চাচুর নাম বিল্লাল। তো বলল যে বিল্লাল, তুই আরেকটু ওই জায়গাটা বান দিয়ে নে, তারপরে আমি এই জায়গা থেকে বান দিয়ে মাছগুলো ধরবো। তো উনি আর কিছু বলেন না বলাতে তো আব্বু আর কিছু বলে নাই। পরে ওনাকে একটা ধমক দিয়েছে, উনি আর তারপরেও কিছু বলে নাই। তো আব্বু নিজের মতো মাছগুলো ধরতেছে। তো উনি তো ছোট ভাই, কি বলবে, তো তাতে আর কিছু বলে নাই। তো হঠাৎ করে আব্বু ওনার কাছে গিয়েছে, যখন ওনাকে ধরলেন পিছন থেকে, ওনার যে ভয়াবহ যে চেহারাটা, ওই একটা আমার চাচুর রূপ ধরে ওই অবয়বটা আব্বুর দিকে তাকিয়ে রয়েছে। আব্বু তখন অতিরিক্ত ভয় পেয়েছেন। তখন তিনি কি করবেন কিছু না ভেবে ওনার হাতে একটা বল ছিল, ওই বলটা দিয়ে অবয়বটার মাথায় বাড়ি মারছে। তো ওই আব্বু আর অবয়বটার মাঝে, তাদের দুজনের মাঝে ধস্তাধস্তি হয়েছিল। তো কাদা ছিল, তো কাদার মধ্যে তো আব্বু বুদ্ধি করে কি করেছিলেন, আপনার জাল দিয়ে ওই অবয়বটাকে পেঁচিয়ে ফেললেন। পেঁচিয়ে ফেলার পরে ওটাকে আমাদের ওই যে ইয়াটা ছিল, যে ছোট যে বিলটা, ওই বিলটা আমাদের বাড়ির পাশেই ছিল। তো ওই অবয়বটাকে জালের মধ্যে পেঁচিয়ে বাড়ির মধ্যে নিয়ে আসছে। তো উনি তো ভাবছে যে আমার ছোট চাচ্ছু, তাতে আয়সা দাদুকে ডাক দিল যে মা, দেখো বিল্লাল আমার সাথে এই দুষ্টামি করতেছে। তো হঠাৎ করে কাকাও, আমার যে ছোট চাচ্ছু, উনি বের হয়ে আসছে, তারপরে দাদু বের হয়ে আসছে। তো আব্বু যখন দেখলো যে জালের মধ্যে কাকা নেই, এটা অন্য একটা অবয়ব, তখন আব্বু এই দাদুর ডাক দিয়ে তিনি এই জায়গায় অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তো আব্বু তারপরে কয়েকদিন, সপ্তাহখানিকের মতন অসুস্থ ছিলেন। তো আলহামদুলিল্লাহ আব্বু আস্তে আস্তে, আল্লাহ তাআলা আমার আব্বুকে সুস্থতা দান করেছেন। কিন্তু ওই জিনটা, যে অবয়বটা, যে আব্বুকে বলে দাদুকে বলছে আর কি, আমার দাদু আপনার অল্প আর কি কবিরাজি পারতেন। তো বললেন যে আমি চলে যাব, তবে আমাকে একটা খাসি দিতে হবে আর কি, খাসিটা দিলে তাহলে তোমার দুনো ছেলেকে আমি ছেড়ে দেব। খাসিটা একদমে কিনতে হবে, কালো খাসি। তো দাদু একদমে খাসিটা কিনে, তারপর আমাদের বাড়ির পাশে একটা কুলা গাছ ছিল, ওই কুলা গাছের গোড়ায় বেঁধে রেখেছিল। তখন এই খাসিটা রেখে চলে আসছে। তারপরে আর বলতে পারবো না। তো এরপরে আব্বু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ চাচ্চু আর আব্বু সুস্থ হয়ে গেছে। রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। যদি আমার কথার মধ্যে ভুল হয়ে থাকে, আমি তো প্রথম বলতেছি, একটু নার্ভাস ফিল করতেছি, যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না, আপনি চমৎকার বলেছেন। থ্যাংক ইউ সিরিয়াসলি মিরাজুল ইসলাম। আপনি অনেক ভালো থাকবেন এবং আশা করছি জি রাসেল ভাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার আরো একটা ঘটনা আছে, আমার হুজুরের সাথে, আমার ওস্তাদের সাথে ঘটেছিল কালো জাদুর, আমি ওইটা বলতে চাচ্ছি আর কি। আচ্ছা, ওইটা হচ্ছে আমরা দেখি সময় গুলোতে পারি কিনা। যদি সময় গুলোতে না পারি তাহলে নেক্সট টাইম নিশ্চয়ই বলবেন। আমরা একটু গোলাম রাব্বির কাছে যাব। তার আগে একটু বলি যে আমাদের পরীর দিঘি নিয়ে আমরা কথা বলছিলাম এবং আমি বলছিলাম যে হয়তো বা কমেন্টও আমি দেখবো, অনেকের কাছেই হয়তো এই সমস্ত বিভিন্ন জায়গায় হয়তো আমরা এরকম দেখেছি। কুয়েত থেকে শুনছেন হানিফ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আছেন কিশোরগঞ্জ থেকে আদনান, আমাদের সঙ্গে আছেন কুড়িগ্রাম থেকে আলোর পথে, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। তো এই দিঘির কথা যখন বলছিলাম, তখনই গোলাম রাব্বির সাথে আমার কথা হচ্ছিল এবং গোলাম রাব্বি বললেন তার এলাকার ওই এরকম একটা দিঘি। গোলাম রাব্বি, আপনারা আছেন আমাদের সাথে, একটু বলবেন যে আপনার এলাকায়, আপনি 2 মিনিট বলবেন বলছিলেন। তারপরে আমরা ঘটনায় যাবো। ছোট্ট করে বলবেন যে আপনার দিঘি নিয়ে কি শুনেছেন।
মাছ ধরতে গেছিল। একটা জঙ্গল ছিল, যেখানে এক পাখিতে আমরা খাই না, অনেক ভয় পাই। এই এলাকার সবাই ওদিকে যেতে ওই জঙ্গলের পাশ দিয়ে যখন হেঁটে আসতেছিল, হেঁটে আসার সময় সে দূরে দেখতে পায় যে প্রথম গাছের দেখতে পায় যে ওইখানে অনেক 7টা সুন্দর তারা আসতেছে। সে বুঝতে পারলো এরা নিশ্চয়ই পরিবাহী যেতে কিছু হবে। সে সে মানে শব্দ পাইছে ওইখান থেকে, তার মনে হচ্ছে তার দিকে যখন ফিরল বাইরের দিকে চলে আসার চেষ্টা করতেছে, হঠাৎ করে সে বেহুশ হয়ে পড়ে। এর পরের দিন যখন তার হুঁশ ফেরে, তার এলাকার সবাইকে তার কাছে জিজ্ঞেস করে যে কি হয়েছিল। পরে সে ঘটনা বর্ণনা করে এবং সবাই গিয়ে দেখতে পায় যে 7টা গর্ত, সেই বিশাল বিশাল গর্ত তৈরি হয়ে গেছে। সেই গর্ত আস্তে আস্তে অনেক বড় হয় এবং সেটা ওটাকে 700 দিনের দিঘি নামে পরিচিত আর কি। আমি গুগল ম্যাপে লিঙ্ক শেয়ার করবো। ভাইয়া সবাই ঠিক আছে, আপনি আপনি কিন্তু কি নামটা আরেকবার বলেন, পরিষ্কার বুঝতে পারলাম না আমরা, কি নাম? 700 দিনের দিঘি। 700 ধন্যবাদ আপনি আপনি অনেক রাতে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন প্রায় রাত 1টা বাজে, আর 2 মিনিট পরে রাত 1টা বাজে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো আমরা গোলাম রাব্বিকে বিদায় জানাচ্ছি। রাব্বি, আপনি ভালো থাকবেন এবং জানি আপনি শো শেষ করে তারপরে ঘুমতে যাবেন, তারপরেও আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের ঘটনা, সেই দিঘিকেন্দ্রিক ঘটনা বা এই সমস্ত বিষয় যদি আপনাদেরও কোনো কিছু জানা থাকে আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন কমেন্ট সেকশন, আপনাদের জন্য ওপেন আছে। আমি এখন পর্যন্ত লিখেছেন না, আমি এখন পর্যন্ত দেখছি না। আমরা বরং ঘটনায় যাই, এর মাঝখানে নিশ্চয়ই এরকম দিঘি সংক্রান্ত কোনো ঘটনা নিশ্চয়ই জানাবেন। আমরা একটু ছোট্ট করে বলি, প্রতি বৃহস্পতিবার আমরা করি অচিনপুর। এই সামনের বৃহস্পতিবারে অচিনপুর রয়েছে, সেখানে আমরা বন্ধু রিলেটেড এবং আপনার বন্ধুর সাথে ঘটেছে বা আপনি বন্ধুর কাছ থেকে শুনেছেন বা আপনি আর বন্ধু একসঙ্গে সেই ঘটনাটি এক্সপিরিয়েন্স করেছেন, সেখানে স্থান পায়। আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি যে ঘটনাটি আপনারা শুনবেন। আমরা এই ঘটনাটি আগে শোনার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজদুল্লাহ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমি কথা না বাড়িয়ে চলে যাব নতুন একটি ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি বরাবরের মতোই ভালো আছেন। আমি জাহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নে আমার বাড়ি। আমি প্রায় 8 বছর ধরে আপনার প্রোগ্রাম শুনি। প্রোগ্রামের নাম যাই হোক না কেন, রাসেল ভাইয়ের কণ্ঠ মানেই ভৌতিক ঘটনার শিহরণ জাগানো, অনুভূতি লাভের সুযোগ। আমি গ্রামের বড় বাজারে একটা শপে জব করতাম। সেই বাজার থেকে আমাদের বাড়ি অনেক দূরে। জব লোকেশনে সিএনজিতে যাওয়া আসা করতে হতো। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করতে চাই সেটি এক ঝড়ের সন্ধ্যা রাতে যে সিএনজিতে চড়ে বাড়ি ফিরছিলাম সেই সিএনজি ড্রাইভারের মুখে শোনা। যাত্রাপথে 3 রাস্তার মোড়ে গাড়ি দাঁড় করিয়ে যাত্রী নামিয়ে দেওয়ার পর কথা প্রসঙ্গে সিএনজি চালক এই ঘটনাটি শেয়ার করেন। ওনার খাপছাড়া কথা গুছিয়ে ঘটনা আকারে উপস্থাপন করছি। যেহেতু পুরো ঘটনার প্রেক্ষাপট রাস্তা আর তার দুপাশের জায়গা জুড়ে বিস্তৃত, তাই বোঝার সুবিধার্থে আমি ঘটনাগুলিকে 4টি পর্বে বর্ণনা করব। অনেক আগে শোনা ঘটনা, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মেঘাচ্ছন্ন আকাশে নিঃশব্দে
মনোযোগ চালকের কথার দিকে। পুরনো গাড়ির টিমটিমে আলোয় গাড়ির পথ চলতে শুরু করেছে। অন্ধকারের ভেতর থেকে 40 ঊর্ধ্ব সিএনজি চালক 20 বছর আগে তার বয়সে ঘটে যাওয়া স্মৃতি রোমন্থন করছেন। আমি যে রেস্টুরেন্টে জব করি তা শহরের উপকণ্ঠে। খুব নামি দামি না হলেও বেশ নাম করা রেস্টুরেন্ট এটি। মফস্বলের একটা গ্রামে জন্ম আমার। পরিবারের সবাই মিলে এখানেই থাকে। পাতলা আবেগ আর ঘন গতিময়তার এই কোলাহলে আমার প্রাণ টেকে না। তাই প্রতিদিন সকালে শামুক বেগে জবে আসলেও উল্কার বেগে বাড়ি ফিরে যাই। অটো রিক্সায় বড় জোর 30 মিনিট, আর হেঁটে গেলে ঘন্টা দুয়েক। আজ কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল। যখন বেরিয়েছি দোকান থেকে তখন বাজে সন্ধ্যে 7টা। বর্ষার সময় এখানে 7টা মানে অনেক রাত। অদ্ভুত ব্যাপার হলো সারাদিন প্রচুর ভিড় আর গাড়ি ঘোড়া থাকলেও সন্ধ্যের পর এই জায়গাটায় গাড়ি পাওয়া মুশকিল। এই আসবে ওই আসবে ভেবে ভেবে ঘন্টাখানেক হয়ে গেল স্টেশনে দাঁড়িয়ে আছি। একটু পর পর ঠান্ডা হাওয়া দিচ্ছে। কালো আকাশে মেঘেরা ব্যস্ত হয়ে ছুটছে এদিক ওদিক। হাটের মানুষজন বাড়ির পথ ধরতে শুরু করেছে অনেক আগেই। এদিকে গাড়ির তো আর আসার নাম নেই। এখন একটাই আশা, পুলিশ সার্জেন্টের চেকিং এড়াতে বড় বড় গাছ ভর্তি ট্রাকগুলো একটু রাত করেই পরিবহনে বেরোয়। চলতি পথে কোথাও ট্রাক যদি পেয়ে যায়, ভাই একটু দাঁড়ান বলে ছোড়াছুড়ি পেতে পারবো। অনেকক্ষণ তো অপেক্ষা করছি, ভাই আর দাঁড়িয়ে থাকতে পারছি না। তার উপর হাওয়া এলে রাস্তার বালি ধুলো উড়ে এসে নাকে চোখে মুখে পড়ছে। না, হাঁটা গাড়ি চালানো ভালো। বরং এখন বাজে রাত 8:30। এখনই রওনা দিলে খুব জোরে হাঁটলে ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ি পৌঁছে যাব। ভাবনা শেষ হতে আল্লাহর দেয়া বিশ্বস্ত পাগুলো চলতে শুরু করলো। আমার অভ্যেস হলো যদি দূরের কোনো পথে হাঁটি তখন সময় কাটানোর জন্য আমি কিছু না কিছু নিয়ে ভাবি, নয়তো চারপাশের মানুষজন দেখতে দেখতে চলি। সামনে লম্বা রাস্তা, অনেক দূর পথ। পথে কোথাও ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলে আর দেখতে হবে না। শেষে জ্বর সর্দি বেঁধে নির্ঘাত একটা বাজে অবস্থা হবে। আমার জীবনের সাথে ঠান্ডা জনিত রোগের একমাত্র শত্রুতা। ছোটবেলায় নাকি একবার নিউমোনিয়া হয়ে মরতে মরতে বেঁচে গিয়েছিলাম। সেই থেকে এই ঠান্ডাময়ী আমায় ছাড়েনি। মায়ের আলমারিতে আমার পথ্য থাকতো 12 মাস। শীত বা বৃষ্টির দিনে মা ভালোভাবে কান বেঁধে দিত মাফলার জড়িয়ে, কানে যাতে ঠান্ডা না ঢোকে। এদিকে 4 আনায় একটি করে টাকায় 4টি নারকেল আইসক্রিম খেয়ে খেয়ে সপ্তাহ না যেতেই আবার জ্বর। আইসক্রিম বিক্রেতার পেট্রোল থপথপ কিংবা ঝুমঝুমির টুনটুন আওয়াজ শুনলে মায়ের বারণ উপেক্ষা করেই আমি ছুটে যেতাম। নিষেধ আর বারণ ভরা ছেলেবেলা। সেই সোনালি 90-এর দশক। ঝড়ঝড়ে রোদের দিনে কাদামাখা পথ ডিঙিয়ে সাপ খেলা দেখাতে আসতো বেদের দল। অদ্ভুত সুন্দর সাপগুলো এক এক বাক্সে এক এক রকম ভুজঙ্গ। মানুষের ভিড় জমে যেত। নানান কসরত দেখিয়ে সাদা লজ্জাবতীর টুকরো 10 টাকায় বেঁচে ছাড়ত। বুনো সাপ দেখলেও আমার অদ্ভুত আনন্দ লাগতো। মনে হতো ওগুলো কি পোষ মানানো যায়। 2-1টা সাপ পিছে পিছে নিয়ে ঘুরলে এলাকার বদমাশ ছেলেপেলেগুলো আমাকেও ভয় পেত। শৈশবের দিনগুলো খুব মজার অধ্যায় স্মৃতির ডায়েরিতে। পাগুলো চলছে। যাওয়ার পথে অনেকগুলি ছোট ছোট বাজার পড়ে। দোকানিরা ঝাঁপ ফেলে দোকান বন্ধ করছে। এক বয়স্ক অন্ধ ব্যক্তিকে দেখলাম ছোট এক মেয়েকে নিয়ে পান, বিড়ি, চকলেট বিক্রি করছে। ঝড় আসবে দেখেও ওদের ওঠার নাম নেই। হয়তো বিক্রি হয়নি আজ তেমন, অথবা চালা ফুটো হওয়া ঝুপড়িতে ফেরার চেয়ে এখানে বড় ছাদের নিচে ভিজবে কম। এই বাজারটা বেশ অন্ধকার। কয়েকটা কুপি বাতি ছাড়া কোনো আলো নেই। বাজার পেরিয়ে একটা লম্বা ব্রিজ বেরোচ্ছে। ব্রিজের নিচে ছোট্ট খালে ঢেউয়ের স্রোত। উঁচু উঁচু বেরিয়ে চলা বাড়ির কুলকুল শব্দ আর পানির তরে সৃষ্ট জলজ উষ্ণ হাওয়া আমি অনুভব করতে পারছি। শ্যাওলার গন্ধ মেশানো এই বাতাসটা বেশ ভালো লাগে। কৈশোরে বাবার সাথে মাছ ধরতে যেতাম গভীর রাতে। মাইলখানিক দূরে খালে একসময় প্রচুর মাছ পাওয়া যেত। ঘুম ঘুম চোখে ময়লা টি শার্ট আর পুরনো হাফ প্যান্ট পরে বাজারের ধরে নিয়ে বেরিয়ে যেতাম। বাবা কাঁধে নতুন জাল ফেলে হনহন করে হাঁটত। গ্রামে ফসলের ক্ষেত চিরে মেঠো পথ পেরিয়ে যেতে যেতে দেখতাম পাড়া গায়ের ভেতর যত অন্ধকার, আসলে তত অন্ধকার নয় রাত। হাজার হাজার তারার ক্ষীণ আলোতে দিব্যি পথ চলা যায়। বাবার জামাটা
মধ্যে শ্যাওলার আষ্টে গন্ধ মেশানো। নদীর এই জায়গায় এসে আমার বেশ ভয় লাগতো। বাবা যখন কিশোর তখন নদীর ওপারে তার নানা বাড়ি থেকে ফেরার পথে ঠিক এখানেই ভয়ঙ্কর অবয়ব দেখতে পেয়েছিল। মুখ থেকে আগুনের হলকা বেরোতো তার। ঘন লম্বা চুলগুলো পুরো পাড় জুড়ে বিছানো, চোখ পুরো লাল হয়ে জ্বলত ভাঁটার মতো। বাবা পুরি কি মরি করে দৌড়িয়েছিল সেদিন। এখন কি এমন অজপাড়া গাঁ আছে? সব দিকে পাকা বাড়ি, ঘর বসতিতে ভরে গেছে আবাদি জমি। আনমনে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। লোকালয় ছেড়ে এসেছি। সামনে যত দূর চোখ যায় ফসলের ক্ষেত, ক্ষেতের অদূরে ছোট ছোট পাহাড় কালো গা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে বন্য হাতির বেশ উপদ্রব। ধান পাকলে পাহাড় থেকে দল বেঁধে নেমে আসে হাতির দল। ইচ্ছা মতো খেয়ে জমি লন্ড ভন্ড করে দিয়ে চলে যায়। মাঝে মাঝে নাকি এই রাস্তাতেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে দলছুট কোনো হাতিকে। আমার এক আত্মীয়কে মেরে ফেলেছিল হাতি। ওদের বাড়ি পূব দিকের পাহাড়ি এক টিলায়। নানা বাড়ি গেলে ওদের ওখানে না গিয়ে থাকতে পারতাম না। লাল লাল মাটি কেটে টিন আর বেড়া দিয়ে বানানো ঘরটা বেশ সুন্দর। একটা শতবর্ষী তেঁতুল গাছ ছিল টিলার ওপরে, ইয়া মোটা গাছ। সিজন এলে টক মিষ্টি তেঁতুলে ভরে যেত প্রতিটি শাখা। জায়গাটা মালভূমির মতো, নিচে সোজা গভীর খাদ। এখান থেকে বিস্তীর্ণ অনাবাদি আর ফসলি জমি দেখা যেত। চারিদিক অপূর্ব সবুজের সমারোহ। নিচের দমদমায় এক হাঁটু কাদায় চড়ত কালো মহিষের দল। রোদ সবুজের মৃদু বাতাসে একটা চমৎকার জায়গা। এখানে এলে আমার বাঁশি বাজাতে ইচ্ছে করত। সিনেমার মতো আশেপাশের কোনো রাখালি বা পাহাড়ি কন্যা যদি এসে পাশে বসত, বাঁশি শুনত, আহা। এক রাতে বাড়ির উঠোনে একদল দলছুট হাতি এসে বাইরের গোলা থেকে ধান খাচ্ছিল। এ বাড়ির মেজো ছেলে মনি ফিরছিল বাজার থেকে। অন্ধকারে লক্ষ্য করেনি উঠোনে তার জন্য অপেক্ষা করছে সাক্ষাৎ মৃত্যু। খুব কাছে এসে যখন টের পেয়েছে তখন দৌড় দিয়ে বাড়িতে ঢুকতে যাবে, এমন সময় পেছন থেকে জমের সুর এসে আঁকড়ে ধরল তাকে। গলা থেকে কোনো আওয়াজ বেরোয়নি তখনও। শূন্যে উঠে জোরে জোরে আছাড় মারতে থাকে সে। আম্মুরে, এই তার শেষ আওয়াজ। দ্বিতীয়বার আবার উঠিয়ে যখন মাটিতে ধপ করে আছড়ে ফেলেছে তখন খুলি ভেঙে মগজ ছিটকে গেছে চারিদিকে। নিথর হয়ে যায় তার তরুণ দেহখানা চিরকালের জন্য। এমন স্মৃতি মনে পড়লে মনটা ভারী হয়ে যায়। সামনের পথে যদি আমার জন্যও অপেক্ষা করে এমন খুনে যমদূত, বলা যায় না। বোধহয় দৌড়ে পালাবো ভাবতে ভাবতে বিলের মাঝখানে এসে পড়েছি। হাতের ডান দিকে উঁচু পাহাড় ঘেরা দিঘিটা দেখা যাচ্ছে। আকারে বিশাল বড় এই দিঘি। একে নিয়ে লোকমুখে প্রচলিত আছে হাজারো ভয়ানক ঘটনা। উঁচু উঁচু পাহাড় ঘেরা পাহাড়ের উপরে কোনো গাছপালা নেই। উত্তর দিকের কোণায় কার যেন একটা চিতা চোখে পড়ে, ক্ষুদ্রাকার মন্দিরের চূড়ার মতো গড়া। অপর কোণায় দুটো তাল গাছ পাহারাদারের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই আদিকাল থেকে। নামহীন এই দিঘি নাকি আকাশ থেকে শত শত উল্কা পতিত হয়ে সৃষ্টি হয়েছিল। অনেকে বলে এটা পুরীর দিঘি। লাল চাঁদ যে বছর উদিত হতো সে বছর রক্তিম পূর্ণিমা তিথিতে আকাশ থেকে শত শত পরীরা নেমে আসতো এখানে। তখন দিঘির জলকে মনে হতো দুধের মতো সাদা। ক্ষীণ হাসাহাসি, জলকেলির আওয়াজ নাকি শোনা যেত রাস্তার এখানে ওখানে। জ্যোৎস্না স্নান করে তারা কোথায় যেন অদৃশ্য হয়ে যেত। গত কয়েক মাস আগে এই দিঘির ঘাটে 12 বছরের এক ছেলেকে মৃত পাওয়া যায়। পাশের থকথকে গভীর কাদার বিলে মোষ চড়াতে এসেছিল সে। সময়টা তখন ঠিক দুপুর 12টা। সূর্য একেবারে মাথার উপর। স্থানীয় ভাষায় এটাকে ঘেন বলে। ঘেন মানে ক্ষণ, অশরীরদের ঘোরাফেরার ক্ষণ। দেখতে খুব বেশি পানি ছিল না তখন, বড় জোর 1 বুক পানি হবে মধ্যখানে গেলে। সেই পানিতে কি করে গ্রামে সাঁতার জানা একটা বালক ডুবে যেতে পারে এই প্রশ্নের উত্তর কারো জানা ছিল না। সবার এক কথা, দিঘি তার ভোগ নিয়েছে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, হাওয়ার দূর বাড়ছে একটু একটু করে। মেঘের গম্ভীর নিনাদ বলছে বৃষ্টি আসতে চলেছে একটু পরেই। প্রকৃতির এই লীলা ছাড়া শুনশান চারিদিকে। বিদ্যুৎ চমকের আলোতে চারিদিকে বড়
দর্শনের অপেক্ষারত সবুজ চোখে পড়ছে, যেন এই কঠিন অরণ্যে আমি এক নিশাচর। হঠাৎ কেমন যেন গা ছমছম করতে লাগলো। রাস্তার বাম দিকে একটা বেড়াল ডাকতে শুরু করেছে অনবরত, মেয়াও মেয়াও। ক্ষণিক আলোতে দেখলাম খুব বড়সড় একটা বেড়াল, ঢাউস আর মিশমিশে কালো। যাকে ডাকুক, আমার কি। কিন্তু একটু সামনে যেতে দেখলাম ওটা আমার সামনে দিয়ে দৌড়াচ্ছে। একবার এপাশে যায় তো আরেকবার ওপাশে আসে। হই হই করে দাঁড়িয়ে নিতে গেলাম। হিতে বিপরীত হলো, রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়ল ওটা। অন্ধকারে ভয়ানক চোখ জল জল করে উঠল। ভয় ধরে গেছে আমার ততক্ষণে। ছেলেবেলা থেকে শুনে আসছে এই বেড়ালের কথা। এগুলো মেছো ভূত, অসহায় পথচারীকে একা পেলে নাস্তা নাবুদ করে ছাড়ে। রাতের বেলা কেউ যদি নদী খাল থেকে মাছ ধরে ফেরে, তাহলে এই জিনিস তার পেছনে পড়ে যায়। কেউ যদি দয়া পরাবশ হয়ে ঝোলা থেকে মাছ দেয়, তাহলে আর রক্ষে নেই। ওর সব মাছ একে একে খেয়ে বাড়ি অব্দি পৌঁছে যাবে এই জিনিস। শুনেছি এরা আগুন ভীষণ ভয় পায়। পকেটে একটা ম্যাচ ছিল, আসার সময় কিনেছিলাম কয়েল জ্বালাতে হয় বলে। বিড়ি খেকো হলে ভালো হতো, সিগারেট জ্বালিয়ে রাখা যেত। একটা কাঠি বের করে জ্বালালাম। আলো জ্বালতেই দেখি রাস্তা পরিষ্কার। হলদে চোখ জোড়া যেন হাওয়ায় মিলিয়ে গেছে। পাগুলো কিন্তু থেমেনি আমার। মাথায় দুশ্চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। সামনে আরো কি বিপদ ওত পেতে আছে কে জানে। একটু এগিয়ে গিয়ে রাস্তার মোড় নিয়েছি সামনে। মোড় ঘুরতেই দেখি রাস্তার বাম পাশের বিল থেকে ঠক ঠক আওয়াজ আসছে। অন্ধকারে কিছুই পরিষ্কার দেখছি না। বিজলির আলোতে দেখা যাবে, হয়তো কোনো মানুষ হবে। মানুষ দেখলে একটু সাহস পাবো, এই আশায় দাঁড়িয়ে রইলাম। একসময় পশ্চিম আকাশ থেকে চমকে উঠল বিদ্যুৎ। সেই আলোয় দেখলাম কোথায় মানুষ কোথায় কি। দুটো মোটা কালো পাঁঠা লড়াই করছে আপোষে। তাদের শিঙের ঠোকাঠুকিতে সেই আওয়াজ। কিন্তু এই রাতে এমন ঝড়ের সময়ে বিলের মাঝে পাঁঠা আসবে কোত্থেকে? যা বোঝার বুঝে নিয়েছি, ওরা একা নয়, আশেপাশে অদৃশ্য কারো অনেক কিছুই আছে। পাগুলো নড়তে চাইছিল না। ভাবছিলাম দৌড় দেব, এমন সময় ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। ছুটতে শুরু করলাম আমি। গায়ের শার্টটা ঘামেই ভেজা ছিল, বৃষ্টিতে সেটা ধুয়ে যাচ্ছে। অনেকটা কাছে চলে এসেছি, আর মাইলখানে গেলেই বাড়ির রাস্তা। কাপড় চোপড় ভিজে ভারী হয়ে গেছে শরীর। দৌড়াবার অভ্যেস নেই। বুকটা ধকধক করছে, কলজিটা বেরিয়ে আসতে চাইছে। ইচ্ছে করছে কোথাও থেমে বসে পড়ি। হঠাৎ ঘ্যাঁচ করে কি যেন একটা ঢুকে গেল পায়ে। টন টন করে উঠল আমার পুরোটা শরীর। রাস্তার মাঝে বসে পড়ে অন্ধকারে হাত দিয়ে দেখলাম নরম সোল ভেদ করে একটা চোখা কাচের ভাঙা টুকরো পায়ে গেঁথে গেছে। জোরে পা ফেলার কারণে পায়ের বেশ গভীরেই ঢুকে গেছে সেটা। বের করতে গেলেই টন টন ব্যথা। রক্ত বেরোচ্ছে অবিরত। বৃষ্টির পানিতে লাল ধারায় বয়ে যাচ্ছে সেই রক্ত রাস্তা বেয়ে। বিজলির আলোয় দেখলাম কোত্থেকে যেন একটা কালো মিস্ত্রি পাখি এসে বসেছে ওখানে। চেটে চেটে খাচ্ছে রক্তগুলো। অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে বের করলাম কাচের টুকরোটা। দরদরিয়ে বেরিয়ে এলো তাজা লাল রক্ত। তাড়াতাড়ি শার্ট ছেড়ে বেঁধে দিলাম। ইতোমধ্যে বৃষ্টির দৌড় বেড়েছে আরো। উঠতে যাবো এমন সময় ধরনী কাঁপিয়ে বিকট শব্দে বাজ পড়ল কোথাও। চোখ ধাঁধানো আলোতে দেখলাম রক্তগুলি গড়িয়ে যেখানে সেখানে ধোঁয়ার কুণ্ডলি পাকাচ্ছে। রাতের অন্ধকারের চেয়ে ঘন আর কালো এই ধোঁয়া, সাথে বিশ্রী রকমের দুর্গন্ধ। ক্রমশ বড় হচ্ছে কুণ্ডলিটা। চোখ ফেরাতে পারছি না। দেখতে দেখতে ধোঁয়াটা একটা বিকট দর্শন মেয়ের রূপ ধারণ করল। পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে আছে তার কালো চুল। চোখ বলতে কিছু নেই, সেই জায়গা দখল করে আছে গনগনে কয়লার মতো আগুন। মুখে কষ বেরিয়ে পড়ছে তাজা রক্ত। আল্লাহকে ডাকতে ডাকতে আমি দৌড়াতে শুরু করলাম। বুকে কে যেন হাঁপড় জ্বালাচ্ছে। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। পা চলছে না। অসাড় হয়ে আসছে রক্ত ছুটতে ছুটতে। পেছনে বিকট গর্জন করে ধাওয়া করছে কেউ। কাছাকাছি চলে এসেছে ওটা। প্রাণপণে দৌড়াচ্ছি। আর একটু উল্টো পারি। আল্লাহ, আর একটু যাবার শক্তি দাও। বাড়ির চৌখাটে হাত রেখে মা বলে একটা ডাক দিয়ে পড়ে গেলাম আমি নিঃসাড়, নিস্তেজ। পরবর্তী 3 মাস মানসিক ভারসাম্যহীন ছিলাম। সেই সময় থেকে আমার কিছু মনে নেই। সেই রাতে নাকি ভীষণ তুফান হয়েছিল। মা অসুস্থ ছিল, বিছানা ছেড়ে উঠতে অনেক কষ্ট হতো। সেই মা আমার ভয়ের তো ডাক শুনে দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এসেছিলেন। এসে দেখলেন আমি দরজার চৌকাঠে পড়ে আছি। মুখ দিয়ে সাদা ফেনা বেরোচ্ছে, উঠোন ভেসে যাচ্ছে
বলে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু পুরো 3 দিন একজন হুজুর এনে অনেক গুলি করার পর জ্ঞান ফেরে আমার। আমি নাকি কাউকে চিনতে পারছিলাম না, কারোর সাথে কথা বলছিলাম না, বাইরে বিদ্যুৎ চমকালে ভয়ে জড়সড় হয়ে যেতাম। সেরে উঠতে সময় লাগবে হুজুর মাকে বলেছিলেন, কিন্তু এই সময় আপনাকে সারাক্ষণ কাছে কাছে রাখবেন, এমনই পরামর্শ ছিল হুজুরের। জগতে মাতৃশক্তি একটা বড় শক্তি। তিনি কিছু পানি পড়া দিয়েছিলেন, সরিষার তেল দিয়েছিলেন কানে লাগাবার জন্য। গত রাতে সন্ধ্যা থেকে আকাশে মেঘ গুড়গুড় করছিল, রাতে ঝেঁপে বৃষ্টি এলো, সেই সাথে মুহুর্মুহু বজ্রপাত। বিকট শব্দে ঘুম ভেঙে গেল আমার। বিছানা ছেড়ে উঠে জানালার পাশে দাঁড়ালাম। মুষলধারে ঝরছে বৃষ্টি, যেন আকাশ ফুটো হয়ে গেছে আজ রাতে। এমন সময় হঠাৎ বিদ্যুৎ চমকে গেল। সেই আলোয় দেখতে পেলাম অদ্ভুত দর্শন। কালো কুৎসিত শত শত পাখি বাইরে দাঁড়িয়ে ভিজছে, নিষ্ঠুর নিষ্পলক লাল চোখে আমার দিকে তাকিয়ে আছে ওরা। বদলানিতে এসেছে স্বজাতির খুনের। ঘটনার সাথে শেষ হলো গন্তব্য। ভাড়া মিটিয়ে বাড়ির পথ ধরলাম। আকাশ ঘন মেঘলা, ঝিরঝির হাওয়া দিচ্ছে চারিদিকে। বৃষ্টির পূর্বাভাস। আস্তে আস্তে রাত গভীর হতে শুরু করেছে। আমি ঘোর লাগা মানুষের মতো নিষ্পলকে হেঁটে যাচ্ছি, ঘাড় সোজা রেখে। মাথাটা ঝিমঝিম করছে। ছায়া ঢাকা নিশ্চিদ্র অন্ধকার, লাল ইটের পথ। সারা পথে আমি একা পথিক। পথের দুপাশ থেকে ঝিঝি পোকার ডাক ছাড়িয়ে অপার্থিব কোনো কিছু শুনবার জন্য কান খাড়া হয়ে আছে। সজাগ হয়ে আছে ঘাড়ের রোম। কানের ভেতরে যেন বলছে, কালো পাখি, কালো পাখি। সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, এবং আশা করছি অনেকেই আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। যেমন হেদায়েত আলো 771 লিখেছেন, পুকুরে 7টি জিনের কলসের 7টি কলস যেমন আমরা শুনেছি, 7টি কুয়োর কথা শুনেছি, এরকম অসংখ্য ঘটনা কিন্তু আমরা শুনেছি। আমাদের যে গেস্ট হয়তো বেশি রাত হয়ে গেছে বলে তিনি লিভ করেছেন, বাট এইখানে আমি দেখতে পাচ্ছি যে ঘটনা আমরা পুকুর কেন্দ্রিক যে ঘটনার কথা বলছিলাম, সেরকম ঘটনার সাথে আমি শুধু একা নই, বা যিনি ঘটনা পাঠিয়েছেন তিনি একা নন, আরো অনেকেই পরিচিত আমাদের সাথে। অবশ্য আমরা চেষ্টা করেছিলাম তাকে আনার জন্য, বা তাকে পাওয়া যাচ্ছে না কোনো একটা কারণে। আপনি খুব চেষ্টা করছেন তাকে, হেদায়েতকে আমাদের হয়তো তাকে কোনো একটা কারণে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এমনি শুভ আমাদের লিখছেন, রাসেল ভাই কেমন আছেন? আশা করি বাড়ি থেকে শুভ করছি। আমার একটা ঘটনা বলার আছে, যদি বলতে পারি জানাবেন অবশ্যই। এবং আপনি যে কোনো সময় ঘটনা বলতে পারেন, আপনি সময়ই বলতে পারেন। আমি শুধুমাত্র একটা জিনিস বলি, জিজ্ঞেস করতে পারি, যদি আপনি চান যে আপনার ঘটনাটা অচিন পড়ে যাবে, তাহলে এই ঘটনাটা হতে হবে, ইট হ্যাজ টু বি ফ্রেন্ডশিপ রিলেটেড বা ফ্রেন্ড রিলেটেড স্টোরি। যেমন ধরেন যে আপনি আপনার বন্ধু আপনার সাথে এই ঘটনাটি শেয়ার করছেন, বা আপনি আপনার বন্ধু এক্সপিরিয়েন্স করছেন, কোনোভাবে সেখানে বন্ধুর উপস্থিতি আছে বা বন্ধুকে নিয়ে। কারণ আমরা সবসময়ই বলি যে হারিয়ে যাই ভয় রাত্রে অধরপুরে বন্ধুর সাথে। আর শুক্রবার যে এপিসোডটি, সেই যে এপিসোডে আপনারা যে কোনো কারো কাছ থেকে শোনা ঘটনায় আপনি শেয়ার করতে পারেন, আপনার নিজের ঘটনাও শেয়ার করতে পারেন। সেটা বন্ধু রিলেটেড হবার কোনো যৌক্তিক কারণ নেই। সুতরাং আপনারা যে কোনো ঘটনা সেখানে শেয়ার করতে পারেন। মঙ্গলবারের ক্ষেত্রেও তাই, আমরা যে সমস্ত ঘটনা, আমরা খুবই স্পেশাল কিছু ঘটনা আসার চেষ্টা করি মঙ্গলবার এবং রবিবারে দেওয়ার জন্য। সুতরাং আপনারা এই দুটো দিন কোনো এপিসোড যদি মিস করতে না চান,
তারপরেও এই স্টিকারের মতো করে দিলাম। অসুবিধা হবে। আপনি লিখতে পারেন কিন্তু, তাই না? মানে আপনি যদি চান তাহলে আপনি কিন্তু দেশে আছেন, সেই দেশের প্রতি সম্মান শ্রদ্ধা সবকিছুই তো আমাদের থাকে। আমি কিছু মানে খুব বেশি অপরিচিত কোনো দেশ হলে আমি আসলে লিখতে পারি না। সুতরাং এটা আমার অপারগতা, এই জন্য আমি দুঃখিত। আচ্ছা, দুবাই থেকে লিখছেন মেহেদী আমাদের সঙ্গে আছেন, গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে আছেন সৈকত আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেকে দোহার থেকে আছেন, ঢাকার দোহার নবাবগঞ্জ থেকে শুনছেন আমাদেরকে। নামটা তিনি যেটা দিয়েছেন সেই নামটা হচ্ছে রিয়েলিটি, কিন্তু এটা তো নাম না, নিশ্চয়ই কোনো একটা আলাদা নামও আছে আপনার। আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি সিয়াম আমাদের সঙ্গে আছেন, আরো অনেকেই। আমাদের ঘটনাগুলো নিয়ে আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত আমরা ফিডব্যাক পাই, এবং কোন ঘটনা ভালো লাগছে, কোন ঘটনা খারাপ লাগছে, এটা জানানোর যথেষ্ট রকমের মানে প্রয়োজন আছে আপনাদের সবাই। এ কারণে আমরা বিশ্বাস করি, আমি বিশ্বাস করি সবাই মিলে খুঁজপটপটটি আমাদের সবার, এবং আমরা এইখানে যারা অংশগ্রহণ করি বা যারা ঘটনা শেয়ার করি, আমরা সবাই আর একটি পরিবারে যদি ভালো কিছু হয় তাহলে সেই পরিবারের সদস্যরা যেমন খুশি হয়, একটি পরিবারে যদি কোনো অসামঞ্জস্যতা দেখা যায় বা যদি কোনো কিছু মানে সেক্ষেত্রে পরিবারের মানুষজনই সবার আগে আপসেট হয়ে যান। আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদি পরীক্ষায় খারাপ রেজাল্ট করি তাহলে সেটি আমার মানে সেটির কারণে পাশের বাড়ির বা আমার প্রতিবেশীদের কেউ সেটা নিয়ে কোনো কথাও বলবেন না বা তাদের কিছু যায় আসে না। কিন্তু আমার পরিবারের হয়তো সেটা আমাদের অনেক গালাগালি খেতে হবে, কোনো কোনো কিছু মারও খেতে হতে পারে। তো পরিবারের মানুষজন সবসময়ই আমার ভালো চান বলে এই সমস্ত ব্যাপারে যেমন তারা প্রশংসা করেন, ঠিক একইভাবে শাসনও করেন, এবং সেটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এবং সেটা আমি খুব চাইও। সুতরাং যে কোনো ধরনের পরামর্শ, যে কোনো ফিডব্যাক দিয়ে আমাদের সাহায্য করবেন, তাহলে ভবিষ্যতে আমাদের আরো সহজ হবে এই পথ চলা। আপনারা আমাদের পথকে অনেক সহজই করে দিয়েছেন, ঘটনা যেমন পাঠাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন আমাদের ইউটিউব চ্যানেল। শুধুমাত্র একটা অনুরোধ, দেখুন যারা এই চ্যানেলের বাইরে যারা আমাদের নির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই শোনাচ্ছেন, এবং তার কোনো সমস্যা নেই যে কোনো উদ্দেশ্য যদি সেটা হয় যে ইউটিউবে তার সাবস্ক্রিপশন বাড়াবেন বা হচ্ছে ভিউ বাড়াবেন, ফাইন, ইটস ফাইন। বাট যখন না কেউ মানে আমাকে ইম্পোস্টার করে বা মানে হয় না যে কেউ অ্যাক্টিং করছে আমার কথা বলে, বা কেউ নিজেকে রিপ্রেজেন্ট করছে, রিপ্রেজেন্টেশন যেটা, যে আমি হয়ে আপনাদের সঙ্গে তখনই বিপদটা হয়ে যায়। সেই কারণে আমি বলবো যে আপনারা পাইরেসি থেকে সবসময় দূরে থাকবেন, এবং যারা হচ্ছে এই ঘটনা কপি করে তাদের সেইটা শুধুমাত্র আমার অনেকের শরীর ছাড়া এই সমস্ত ফেক চ্যানেলগুলো থেকে দূরে থাকেন। কারণ আমি এই খুব নিরুপায় হয়ে এই কথাগুলো আপনাদেরকে বলছি, যখনই আমরা এটা নিয়ে কোনো উদ্যোগ নিতে যাই তখনই তারা নানান রকমের হুমকি ধামকি দিয়ে আমাদের নানানভাবে অপদস্থ করেন। সুতরাং এই জিনিসটা মানে এই জিনিসটা আমার খুব কষ্টের কারণ হয়, কারণ তারা যে পাওয়ারফুল একটা জায়গায় পৌঁছে যান বা তারা যে আমাদের সাথে এরকম ধরনের কথাবার্তা বলবে, এটা কিন্তু আমরা না গেলে তারা পারতেন না। সো এই জায়গাটাতে যদি আমাদের একটু হেল্প করতেন তাহলে অনেক বেশি সুবিধা হতো, এবং আশা করছি এভাবে আমাদের সঙ্গে সবসময় থাকবেন যেভাবে আছেন। আজকের মতো আমরা বিদায় নিতে চাই, কথা হবে আবারও আগামী সপ্তাহে। শুধু আগামী সপ্তাহে না, তার আগে আমাদের সাথে আপনাদের কথা হচ্ছে এই বৃহস্পতিবার, এই শুক্রবার, এই রবিবার এবং তারপরে মঙ্গলবারে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ধৈর্য সুস্থ থাকুন। আজকে অনেকেই যুক্ত হয়েছিলেন, সেই জন্য আপনাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধা। আপনারা আছেন বলেই মাইক্রোফোনের সামনে প্রতিদিন আসতে পারি, বসতে পারি, কথা বলতে পারি সবার সাথে। আদারওয়াইজ কবেই বন্ধ হয়ে যেত এই মাইক্রোফোন। জীবন